এটা জাস্ট লোকের কাছে বার্তা দেওয়া, একটা আইওয়াস, টিকে থাকা, ফেস সেভিং, মুখ রক্ষার একটা মরিয়া চেষ্টা। তৃণমূলে এখন যে ক্লাসিফিকেশনগুলো হয়েছে, যে তৃণমূল ঋত, তৃণমূল মৃত, তৃণমূল অনুতপ্ত, তৃণমূল অনুগত, তৃণমূল অভিযুক্ত, তৃণমূল ডিমে আহত, তৃণমূল মর্মাহত, তৃণমূল বহিষ্কৃত, এই যে 8 ধরনের তৃণমূল জমে গেছে, এখানে দাঁড়িয়ে তিনি আর কিন্তু দলে কোথাও রাজনৈতিক কেরিয়ারে কোথাও পারবেন না। এদের কিরণক পুতুল হিসেবে কাজ করতে হতো এই মানুষগুলোকে। ফলে এরা কিন্তু সত্যিকারেরই বলেছে যে আমরা সবাই রাজা, এবার আমরা সবাই রাজা, আমরা নিজেরা নিজেদের মতো আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। কথাটার অর্থ কিন্তু অনেক 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 দূর প্রসারিত। আমি তৃণমূলের একজন সৎ বিধায়ককে জানতাম, মনোরঞ্জন ব্যাপারী, তাকে পরের বার টিকিটই দেওয়া হয়নি। তিনি নিজে বলেছেন, তৃণমূলের প্রতীকে জিতে আমি ভেবেছিলাম কাজ করব, এলাকায় কাজ করতে পারিনি। তিনি দিদিভাইকে পর্যন্ত বারবার লিখেছে, এলাকার তৃণমূলের ভোরে নেতারা আমাকে কাজ করতে দিচ্ছে না, আমার থেকে কাজ ছিনিয়ে নিয়ে নিজেরা পয়সা লুট করছে। কোনোদিন মমতা ব্যানার্জি বা অভিষেক তার সমাধান করেনি। পরের বছর তিনি দল ছাড়লেন, টিকিটও দিলেন না দিদি। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, ভবানীপুর নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? না, ভবানীপুর নিয়ে গেছেন, তার আগে 2021 সালে নন্দীগ্রামে ভোটে হেরে গিয়ে মাননীয় শুভেন্দু অধিকারীর সাথে ভোটে হেরে গিয়ে উনি হাইকোর্টে গিয়েছিলেন। তারপরে হাইকোর্টের মামলার শুনানি একের পর এক হয়েছে। অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আইনজীবী তারা আর শুনানিতে অংশগ্রহণ করেনি। তাই তো আমি বলছি যে সংসদীয় গণতন্ত্রে, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যেতে পারে। ঠিক যেমনভাবে ডায়মন্ড হারবারে অভিষেকের ভোট লুট, 8টা বুথে 99%-এর বেশি ভোট পাওয়া, 127টা বুথে তোমার 90%-এর উপরে ভোট পাওয়া, 527টা বুথে 75%-এর বেশি ভোট পাওয়া, বিরোধী শূন্য স্ট্রাকচার করে দেওয়া, ফলতায় 90%-এর উপরে ভোট পাওয়া জাহাঙ্গীরের হাত ধরে, এগুলো নিয়ে তো হাইকোর্টে মামলা হয়েছিল অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে। সেই মামলাটাও তো প্রাইমারি মামলাটা শুনেছে, দিনের পর দিন ইয়েকে ডেকেছে, যুবরাজ উর্ফ অভিষেককে, তিনি যাননি। এমনও হয়েছে হাইকোর্ট তোপ দেখে বলেছে, ওয়ার্নিং দিয়েছে, এবার না আসলে পরে একতরফা মামলাটা শুনে যাবে। তাহলে প্রশ্নটা হলো, নন্দীগ্রামে মমতা ব্যানার্জি তখন মামলাটা করে গেলেন না কেন? আজকে ভবানীপুরে তিনি বিলম্বিত বোধোদয় হলো, মানে এতদিন পরে প্রায় মাস দেড়েক হতে চললো, তিনি গেলেন কেন? দেখো, মমতা ব্যানার্জির আম গেছে, ছালাও গেছে, রাজনৈতিক কেরিয়ার নেই, অস্তমিত। তিনি তাও একটু জীবন কাঠি ছিল, হারাদনের 8টা ছেলে মেয়ে ছিল তার, এমপি সংসদীয় বিষয়ক ইয়েতে, সেটাও প্রায় বোধহয় 6টাতে নেমে গেছে। আজকে প্রশ্নটা হলো, তিনি বারবার কেন দিল্লি ছুটতে হলো? দিল্লি ছুটতে হলো তার প্রাক্তন দলটি, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, যে কংগ্রেসের প্রতীকটা তিনি চুরি করেছেন, রেজিস্ট্রেশনটা প্রয়াত মুকুল্লায়ের নামে আছে, অর্থাৎ এ দলের যে বিপুল সম্পত্তি 1800 কোটি টাকার উপরে, এবং সারা ভারতবর্ষের দ্বিতীয় সর্ববৃহৎ আর্থিক দিক থেকে বলশালী দল, যে ইলেকট্রাল বন্ডে সবচেয়ে বেশি টাকা তারা গ্যাদার করেছিল, সেই বিপুল অঙ্কের টাকাটা তারা কোথায়, কার কাছে যাবে? এই মালিকানাটা মমতা ব্যানার্জির টেনশনে। দ্বিতীয় ছিল অভিষেকের রাজনৈতিক পুনর্বাসন। তৃণমূলে আর কিছু নেই, অভিষেক যা কুকীর্তি করেছে তার জেল যাওয়া প্রায় কনফার্ম, মমতা এটা জানে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয় তার ইস্যুটা ছিল যে কোনো মূল্যে অভিষেককে বাঁচানো বা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম দেওয়া। সেটা হলো না, শূন্য হাতে তাকে দিল্লির থেকে ফিরতে হলো। এবার তার নেক্সট টার্গেটটা হচ্ছে হাইকোর্টে গিয়ে বার্তা দেওয়া ইন্ডিয়া জোটে বা অন্যান্য একটা মহলে, যে আমি হারিনি, আমাকে হারানো হয়েছে 15,000 ভোটে, আমি চ্যালেঞ্জ করলাম। তারপরে হিসেবটা মানুষ ভুলে যায়, কিন্তু রাজনৈতিক হিসেবটায় ঠিক যেমনভাবে নিরজ্জের মতো তিনি পদত্যাগ করেননি, তাকে বরখাস্ত করা হয়েছে, অর্থাৎ তিনি বরখাস্ত মুখ্যমন্ত্রীর তালিকায় কিন্তু ভারতবর্ষের প্রথম
এবং এটাই বোধহয় অদ্বিতীয় হয়ে থাকবে, আর কোনো নাম এর সাথে যুক্ত হবে না। এই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু এগুলো কৌশলগত অবস্থান নিচ্ছেন, বার্তা দিচ্ছেন যে আমি রাজনৈতিকভাবে এখনও ততটাই প্রভাবশালী, ততটাই প্রাসঙ্গিক, তাই আমি ভবানীপুর নিয়ে গেছি, এরপরে বাকি সিটগুলো 100টা সিটের জন্য যাব। কারণ তিনি কিন্তু ভোটে হারার পরে, হারা নয়, একদম বিপর্যয় হওয়ার পরে তিনি কিন্তু বারবার বলেছেন 100টা সিটে তাকে নাকি হারানো হয়েছে, তিনি 80টা সিট জিতেছেন, অর্থাৎ তিনি ভোটটা ফেয়ার করলে একক সংখ্যাগরিষ্ঠভাবে তিনি ক্ষমতায় আসতেন। এগুলো কিছুই না, একটা বার্তা দেওয়া। দ্বিতীয় যেটা দেখো, মমতা এগুলো করেও কিছু করতে পারবে না, কারণ এগুলোর কোনো ভিত্তি নেই। ভবানীপুরে তিনি জিতেছেন, তাকে হারানো হয়েছে, তার কোনো ন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া, কোনো ইউটিউব চ্যানেল একটা বর্ণ এই সপক্ষে বা বিপক্ষে একটা স্টেটমেন্ট দেখাতে পারবে না। তাহলে কিসের জন্য? এটা জাস্ট লোকের কাছে বার্তা দেওয়া, একটা আইওয়াস, টিকে থাকা, ফেস সেভিং, মুখ রক্ষার একটা মরিয়া চেষ্টা, যেটা এটা তার ঘনিষ্ঠ মহল থেকে এই ধরনের একটা তৈরি করার ছকে নিয়ে এগোতে চাইছেন। আগামীতে তিনি কংগ্রেসকে হাতে নিয়ে ন্যাশনাল লেভেলে যদি কোনো একটা সিটে কোনোভাবে এমপি হতে পারেন, সে রাজ্যসভার হোক বা লোকসভার, তাহলে তিনি মনে করবেন যে কিছুটা হলো প্রাসঙ্গিকতা থাকছে, বিশেষ করে তার ভাইপোর রাজনৈতিক কেরিয়ারটা বাঁচানোর জন্য তিনি এটা প্ল্যাটফর্ম চাইছেন। শেষ রক্ষাটা তার হবে না। কিন্তু তোমার যে প্রশ্নটা, তিনি বারবার কেন এটা করছেন, দেখো মমতা ব্যানার্জির এন্টার পলিটিক্যাল কেরিয়ারটাই তাই। তিনি মিথ্যাচার করতে গিয়ে এমন এমন কাণ্ড করেন যে কাণ্ডগুলোর পরবর্তীকালে জাস্টিফাই মঞ্চ থাকে না। নন্দীগ্রাম নিয়ে সেটা করেছেন, তারপরে তুমি যদি এসআইআর নিয়ে বলো, হঠাৎ কালো একটা কোর্ট জড়িয়ে নিয়ে শুনানিতে অংশগ্রহণ করলেন, কি হলো না হলো পরের জিনিস। আপাতত তো তিনি বোঝাতে পারলেন এক শ্রেণীর মূর্খকে, একটা শ্রেণীর অনুগত সৈনিককে। কারণ তৃণমূলে এখন যে ক্লাসিফিকেশনগুলো হয়েছে, যে তৃণমূল ঋত, তৃণমূল মৃত, তৃণমূল অনুতপ্ত, তৃণমূল অনুগত, তৃণমূল অভিযুক্ত, তৃণমূল ডিমে আহত, তৃণমূল মর্মাহত, তৃণমূল বহিষ্কৃত, এই যে 8 ধরনের তৃণমূল জমে গেছে, এখানে দাঁড়িয়ে তিনি আর কিন্তু দলে কোথাও রাজনৈতিক কেরিয়ারে কোথাও পারবেন না। কারণ তার দলের বিদ্রোহী সাংসদ বিধায়করা কিন্তু এনসিপিআই নামক একটি প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে। উনি যে মামলা করে পরবর্তীকালে এদের বাড়াভাতে ছাই দেবেন ভেবেছিলেন, সেটাও পারেননি, কারণ এনসিপিআই করে 2/3 মেজরিটি একটা দলে চলে গেছে। এবার তারা এনডিএর হয়ে, এরা যে চলে গেল, এই যে 20 জনের উপর বেশি সাংসদ, তারা যে চলে গেল এনসিপিআই তে, এদের রাজনৈতিক ভবিষ্যৎ কি? দেখো এদের রাজনৈতিক ভবিষ্যৎ 29 অব্দি তো সুরক্ষিত, কারণ 29 অব্দি ওরা সাংসদ, আইন মেনে 2/3 মেজরিটি ওরা গেছে, ফলে ওদের দলত্যাগী আইন, অ্যান্টি ডিফেকশন ল এদের উপরে কার্যকর হবে না। এটা জানে, মমতাও ভালো করে জানে, ঋতব্রতরও তাই। বিধানসভায়, বিধান পরিষদে ওরা এখন পশ্চিমবঙ্গের বিরোধী দল, প্রধান বিরোধী দল, মমতার তো কেউ নেই। ফলে এই দুটো প্ল্যাটফর্মে ওদের ভবিষ্যৎ আগামী নির্বাচন। এবার আগামী নির্বাচনের পরে, নির্বাচনের সময় যদি এরা এই দলটার হয়ে এনডিএ শরিক হয় বা বিরোধী হিসেবে লড়ে, মানুষ বিচার করবে, মানুষ সিদ্ধান্ত নেবে যে তারা জিতবে না হারবে। বাইরন বিশ্বাসও তো বিশ্বাসঘাতকতা করেছিল এক্সিস্টিং কংগ্রেসের সাথে, সাগরদেবী মডেলের সাথে, পরের বার কি জেতেনি? মানুষের মনে হয়েছে বাইরন বিশ্বাস দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, নীতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু মানুষের সাথে করেনি, মানুষের জন্য ন্যূনতম কিছু করেছে, তাই মানুষ তাকে ভোট দিয়েছে। জনতার আদালতটা অন্য জিনিস, তাই নাকি? তাহলে এনডিএর এই যে এদের এই যে যোগদান বা এনডিএর হচ্ছে, এতে কি সুবিধা হবে বলে আপনার মনে হয়? এনডিএ কেন্দ্রীয় সরকার আগামীতে এরা বলেছে এনডিএর শরিক, অর্থাৎ এনডিএর যে 362টার মতন রাজ্যসভার সাংসদ লাগবে, লোকসভার রাজ্যসভার তো সাংসদ 362টা না হলে পরে বিভিন্ন ধরনের যে বিল টিলগুলো এগুলো পাস করানোর ক্ষেত্রে একটা বাধা থাকছে, একটা বৃহত্তর, বিশেষ করে মহিলা বিল, তারপরে 1 নেশন 1 ভোট, ডিলিমিটেশন, এই যে একাধিক 29 নির্বাচনের আগে ঘর গুছানো, এগুলো এবার কিন্তু অনেকটাই এনডিএকে এগিয়ে রাখবে এদের ভোটে। কারণ এরা পরিষ্কার বলেছে তারা এনডিএর হয়ে ব্যাট করবে লোকসভায় বা রাজ্যসভায়। ক্লিয়ার? এনডিএর বেনিফিট, আর উল্টো পথে এদেরও বেনিফিট,
এরা রাজনৈতিক জীবন কাঠি পেল। সত্যিকারের মমতার রাজত্বে এদের অনেকেরই, ওরা মমতার পরিবারের ভাইপো এবং মমতার কৃতদাস ছিল। শুনতে খারাপ লাগে কথাটা, কৃতদাস। এরা মুখ খুলতে পারতো না। সিনিয়র মোস্ট হলেও অভিষেকের সরাসরি নাক গলানিতে এদেরকে থাকতে হতো। মানে ওই একটা পুচকা ছেলে, যার মানে আমি বলবো তার রাজনৈতিক অস্তিত্বই নেই, রাজনৈতিক প্রজ্ঞা তো দূরের কথা, এদের কিরণ পুতুল হিসেবে কাজ করতে হতো এই মানুষগুলোকে। ফলে এরা কিন্তু সত্যিকারেরই বলেছে যে আমরা সবাই রাজা, এবার আমরা সবাই রাজা, আমরা নিজেরা নিজেদের মতো আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। কথাটার অর্থ কিন্তু অনেক 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 দূর প্রসারিত। ফলে এনডিএর যেমন বেনিফিট হতে পারে, এদেরও কিন্তু অপরপক্ষে বেনিফিটের জায়গা আছে। এরা একটা রাজনৈতিক জীবন কাঠি পেল, পুনর্জীবন পেল। তা না হলে তৃণমূল 29-এর ভোট অবধি মানুষ তৃণমূল কংগ্রেস করে এমন কাউকে সে ভালো মানুষ যদি হয়, দেখো তৃণমূলের অনেকে চুরি করেছে, সিংহভাগ চুরি করেছে, 2-4টা কি ভালো মানুষ ছিল না? তারাও এখন বলতে ভয় পাচ্ছে আমরা তৃণমূল করি। কারণ মানুষের ক্ষোভ, মানুষের হতাশা, মানুষের অন্যায় অবিচারের 15 বছর এমন তিক্ত যে মানুষ আর দেখছে না ভালো তৃণমূল খারাপ তৃণমূল, ডিম পাচ্ছে ছুঁড়ে মারছে, এটাও অন্যায়। এটা আইনকে হাতে নেওয়ার অধিকার কারো নেই। এদের জাস্টিফাইয়ের মঞ্চ করে দেবেন না, এদের ডিম মেরে ডিমের অপমান করবেন না। ডিম মূল্যবান, বাঙালির পাতে একটা ডিম, একটু ডিমের ঝোল ভাত বহু বাঙালির দুবেলার বা একবেলার মানে জোগাড় করা সাধ্যাতীত, পারে না। ফলে দয়া করে এই ডিমের অপচয় করবেন না। এদের বিরুদ্ধে ব্যবস্থা যদি নিতে হয় সরাসরি প্রশাসনের দ্বারস্থ হন। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের ফোন নম্বর বলে দিয়েছে। কোনো রকম কারোর বিরুদ্ধে তোলাবাজি, সেটা বিজেপির দলের কোনো নেতার বিরুদ্ধেও যদি হয় সরাসরি জানান প্রশাসনকে, প্রশাসনের উপরে ভরসা রাখুন, আইন হাতে তুলে নেবেন না। কুণাল ঘোষ একটা ডিমের আঘাত, কুণাল ঘোষকে একটা ডিম ছুঁড়ে মারা, এটা কুণাল ঘোষের অপরাধের শাস্তি নয়। কুণাল ঘোষদের মতন অপরাধীদের, রাজনৈতিক অপরাধীদের শাস্তি অনেক ভয়ানক, সেটাকে ভুলুণ্ঠিত করবেন না দয়া করে। হ্যাঁ, অন্যদিকে এই যে 20 জন সাংসদ তৃণমূলে, তারা একেবারে এনসিপিআর সাথে যুক্ত হলো এবং তারা বলছে তারা এনডিএ কে সমর্থন করবে। সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি বিজেপিও বিষয়টা বা এনডিএ সরকার তারাও বিষয়টাকে আমরা দেখছি পজিটিভ দিক থেকে দেখছে। কিন্তু এক্ষেত্রে তো সাধারণ মানুষ যারা এই তৃণমূল সাংসদদের বা তৃণমূলকে বাদ দিয়ে বা তৃণমূলকে না ভোট দিয়ে একটা অন্য অল্টারনেটিভকে ভোট দিয়েছেন, তাদের মনে তো একটা প্রশ্ন তৈরি হচ্ছে না বিজেপির বা কেন্দ্রীয় সরকারের উপর এই বিষয়টা, মানে কি দুর্ঘটনা। এদের এনসিপিআই তে জয়েন করার ক্ষেত্রে তো বিজেপির কোনো হাত নেই। আমি যদি মনে করি আজকে বিজেপিতে যাব বা এনডিএ শরিক হব, এনডিএ সিদ্ধান্ত নেবে হবে কি হবে না, কিন্তু আমার সিদ্ধান্তটা তো আমার। এরা যদি মনে করে এনসিপিআই একটা দলের প্ল্যাটফর্মকে ব্যবহার করে এনডিএ শরিক হবে, এনডিএ সেটা ভাবনা চিন্তার মধ্যে রাখবে। এনডিএ তো তাদের বলেনি যে আপনারা আসুন। এই যে দুজনের যে ক্লোজনেসটা, এটাও তো অনেকে দেখতে পাচ্ছে যে এরাই তো অ্যান্টি বিজেপি ছিল, তারপরে একটা প্রশ্ন তো তৈরি হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে রাজনীতি সম্ভাবনার শিল্প। যারা বিজেপি শুধু নয়, যারা মমতা ব্যানার্জির মুখকে, মমতা ব্যানার্জির পতাকাকে ভোটটা দিয়েছিল, বাধ্য হয়ে দিয়েছিল, ভোট লুট করে তাদের ভোট করানো হয়েছিল, যাই অর্থে হোক না কেন, এই সাংসদরা যার মাধ্যমে জিতে এসেছিল, তারা আজকে যখন দলীয় প্রতীকটাকে ভুলে গিয়ে মমতাকে আদর্শ করে নিয়ে, অবশ্যই ওরা কিন্তু বারবার বলছে মমতার পরামর্শেই আমরা যাব বা আগামীতে চলবো, তারা যদি মনে করে ভাইপো মডেল আর চলবে না, মানুষের সাথে আমরা মমতার প্রতীকে জিতেও মানুষের সাথে প্রতারণা করেছি, কারণ ভাইপো আমাদের কাজ করতে দেয়নি, তাই মানুষের সাথে আর প্রতারণা করতে পারবো না, 29 নির্বাচনের আগ পর্যন্ত আমরা এনসিপিআই এর প্ল্যাটফর্মে আমরা থাকবো, মানুষের হয়ে কাজ করব, তাতে যদি এনডিএকে আমাদের সমর্থন করতে হয় করব। এবার মানুষ সেটাকে কিভাবে নেবে না নেবে মানুষের নিজস্ব ব্যাপার। কিন্তু আমি মনে করি এই মুহূর্তে পথ ছেড়ে দিয়ে হঠাৎ করে যদি উপনির্বাচন করানোর মতন পরিস্থিতি তৈরি করে, তাহলে মানুষের সাথে আরও বড় বেশি প্রতারণা করা হবে। কারণ মানুষ কোন দলে গেছে, কোন প্রতীকে তুমি আছো, তার চাইতে বড় মানুষ যেটা দেখে মানুষের এলাকার কাজগুলো, ডেভেলপমেন্টগুলো কে করছে। তাই তো মানুষ চায় ভোট 5 বছরের জন্য যাদের দিয়েছো তারা যেন মানুষের সাথে নিবিড় যোগাযোগ রেখে কাজটা করে। এটা করলেই মানুষ স্যাটিসফাই। সত্যি মানুষের একটা মানে মতাদর্শেরও একটা মূল্য আছে, যে একটা পতাকায় তারা ভোট দিয়েছে। যখন এই ধরনের একটা পরিবর্তন পরিস্থিতি হয়েছে, তৃণমূলের
পতাকায় জিতে কেউ একজন বিধায়ক সাংসদ বলুক তো, আমি তৃণমূলের একজন সৎ বিধায়ককে জানতাম, মনোরঞ্জন ব্যাপারী, তাকে পরের বার টিকিটই দেওয়া হয়নি। তিনি নিজে বলেছেন তৃণমূলের প্রতীকে জিতে আমি ভেবেছিলাম কাজ করব, এলাকায় কাজ করতে পারিনি। তিনি দিদিভাইকে পর্যন্ত বারবার লিখেছে এলাকার তৃণমূলের ফোরে নেতারা আমাকে কাজ করতে দিচ্ছে না, আমার থেকে কাজ ছিনিয়ে নিয়ে নিজেরা পয়সা লুট করছে। কোনোদিন মমতা ব্যানার্জি বা অভিষেক তার সমাধান করেনি। পরের বছর তিনি দল ছাড়লেন, টিকিটও দিলেন না দিদি তাকে, মনোরঞ্জন ব্যাপারীকে, সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী। ফলে তৃণমূলের প্রতীকে জিতেও কি মানুষের জন্য কিছু করতে পেরেছে মানুষগুলো 15 বছরে? তাই তারা যদি মনে করে অভিষেক বিবর্জিত একটা গণতান্ত্রিক পরিবেশে তারা গিয়ে আইন মেনে, আর বাকি সময়টা 26 হয়ে গেছে, আর 3 বছর এলাকার ডেভেলপমেন্ট করে শিডিউল টাইমে সংবিধান মেনে আবার একটা ভোটের যে তারা লড়বেন, মানুষের মুখোমুখি হবেন, ওয়েলকাম। মানুষ বিচার করবে যে তারা কতটা কাজ করেছে। দিনান্তে আবারও বলছি, মানুষ কাজ দেখে, প্রতীক দেখে না। কাজটা করলে তারা যদি এনসিপিআইয়ের প্রতীকেও পরবর্তীকালে ভোট চায়, আমি মনে করি মানুষ তাদের ফেরাবে না। স্যার, আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি পরপর 3 দিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। প্রথমে রোববার সিআইডির মুখোমুখি হয়েছেন, তারপরের দিন আমরা দেখলাম সোমবার দিন ইডির মুখোমুখি হয়েছেন জিজ্ঞাসাবাদে, আবার মঙ্গলবার তিনি আবার সিআইডির মুখোমুখি হয়েছেন জিজ্ঞাসাবাদে। কি বলবেন? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি যদি তুমি দেখো, তাহলে আগামী 15 বছর প্রতিদিন দুবেলা করে ইডি, সিবিআই, সিআইডি ডাকলেও ওর যা দুর্নীতি তার সবটা সলুক সন্ধান করা যাবে না। আমি কেন তোমাকে বলছি যে একটা মানুষ তার এমপির পদপ্রার্থী হওয়ার হলফনামা পর্যন্ত সে দুর্নীতি করেছিল। তিনি একটি কোম্পানির সিও, অর্থাৎ কি ম্যানেজিয়াল পার্সন, লিপস অ্যান্ড বাউন্সের, যে সিওর আইন অনুযায়ী 2 নম্বর ধারা অনুযায়ী সিও বা যে কোনো প্রফিট মেকিং সংস্থায় তুমি কাজ করলে তোমাকে সেই প্রফিট মেকিং সংস্থার থেকে রিজাইন দিয়ে 1951 সালের পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুযায়ী তোমাকে প্রার্থী হতে হবে। প্রদ্যুৎ বরদলৈ ভার্সেস স্বপন রায় 2000 সালের যে মামলাটা, এই মামলাতে আছে। অভিষেক সেটা কোনোদিন করেনি। কোম্পানিটা বেআইনি কোম্পানি, ডুফিয়ার ট্রানজাকশন হয়েছে 126.7 কোটি টাকা তখন তৃণমূল ক্ষমতা থাকাকালীন এটাকে ক্রোক করেছিল, ঠিক আছে, কে? ইডি। তারপরে কয়লা চুরি, বালু চুরির টাকা এখানে সাইফুন হয়েছে বলে আরেকজন সিও কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র জেলে গেছে। তাহলে একই কোম্পানি দুর্নীতি করার জন্য একজন জেলে গেলে আরেকজন কি করে জেলে যায় না? তাই তো। দ্বিতীয়, অভিষেকের দ্বিতীয় সবচেয়ে বড় হলফনামায় নিজে প্রফিট মেকিং সংস্থার সিও এটা না জানিয়ে 3টা ভোটে লড়েছে, তার ওখানে পদপ্রার্থী বাতিল হবে, জেলে যাবে। চতুর্থ, সই কেলেঙ্কারি 336 আর 333-36 যদি বিএনএস দেখো, তাহলে অভিষেক সরাসরি জালিয়াতির সাথে যুক্ত প্রমাণ হলে 10 বছরের জেল এবং ওর প্রার্থীপদ যাবে। পঞ্চম, তুমি এই যে ভোটের সময় একটার পর একটা সন্ত্রাসী মন্তব্য করা, ঠিক আছে, তার জেল হতে পারে এবং প্রার্থীপদ ওর এমপি পদ খারিজ হবে। ষষ্ঠ, তার দলের একজন যুব সমর্থক থাপ্পড় মেরেছিল বলে পরবর্তীকালে তার বডি পাওয়া যায়। তিনি খুন হলেন নাকি তিনি আত্মহত্যা করলেন, সেই তদন্তটা পরিপূর্ণ হয়ে যদি তিনি দোষী সাব্যস্ত হন যে ওই খুনের সাথে তার হাতযশ আছে, তার জেল হতে পারে। আর আরেকটা, এই লিপস অ্যান্ড বাউন্সের একাধিক অ্যাসেট কেলেঙ্কারি, মানি লিকুইফাইড হওয়া, এমনকি জাস্টিস সিনহার আদালতে তার সম্পত্তির খতিয়ান জমা পড়েছিল জনৈক অভিষেক নাম দিয়ে। কালীঘাটের কাকু তার স্টেটমেন্ট দিয়েছিলেন। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যদি মানে পুরোপুরি মিলে যায় অভিষেকের সাথে, আমি বলছি অভিষেককে এ যাবত আর কেউ বাঁচাতে পারবে না। অভিষেক যা দুর্নীতি করেছে, আগামী 15 বছর সকাল বিকাল 3 বেলা করে যদি ইডি, সিবিআই, সিআইডি ডাকে, এনআইএ ডাকে, তাও শেষ হবে না। কারণ এতটাই দুর্নীতির পাহাড় এই লোকটার জমে গেছে।